আজকে টপিক হচ্ছে আমাদের গল ব্লাডার স্টোন এর সাথে রিলেটেড অ্যাকিউট কোলেসিস্টাইটিস অ্যান্ড ক্রনিক কোলেসিস্টাইটিস। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা একটু বেসিকটা দেখি যে লিভার থেকে দুইটা একটা এটা হচ্ছে এক্সট্রা হেপাটিক বাইল ডাক্ট, এই দুইটা মিলে এসে হেপাটিক ডাক্ট, দুইটা হেপাটিক ডাক্ট, তো এই দুইটা মিলে এখানে এসে কমন হেপাটিক ডাক্ট হয়, রাইট লেফট হেপাটিক ডাক্ট থেকে কমন হেপাটিক ডাক্ট হয়। সেখান থেকে এখানে আছে সিস্টিক ডাক্ট, তারপরে গল ব্লাডার, তারপরে হচ্ছে এখান দিয়ে আমরা কমন বাইল ডাক্ট সিবিডি, কমন বাইল ডাক্ট, সে এটা আবার ওপেন করে কোথায়? এটা ওপেন করে হচ্ছে অ্যাম্পল অফ ভ্যাটার দিয়ে প্যানক্রিয়াসের ওখানে, এই প্যানক্রিয়াসের সাথে এই যে এখানে এসে ওপেন করে, এটা প্যানক্রিয়াস। আচ্ছা, তো এখানে হচ্ছে মেনলি আমাদের বাইল তৈরি হয় কোথায়? বেসিক কথা হচ্ছে বাইল তৈরি হয় লিভারে, খুব অল্প পরিমাণ, ঘন্টায় 10 ml, আর গল ব্লাডারে এরা স্টোর থাকে। সো গল ব্লাডারে স্টোর থাকে মোটামুটি 200 ml মতো স্টোর থাকে। তো আমরা যে গল ব্লাডার কেটে ফেলি, অনেক সময় অনেক মেয়েদের কেটে ফেলে গল ব্লাডার, বা যাদের কোনো কোলেসিস্টাইটিস আছে, এটা তো মেয়েদেরই বেশি হয়। তো কেটে ফেলার পরে আমাদেরকে বলা হয় যে ফ্যাটি ফুড খাবেন না। কেন? বাইল কিন্তু বের হচ্ছে, বাট বাইল যে পরিমাণ বের হচ্ছে ওইটা আসলে আমাদের যে ফ্যাটকে ইমালসিফিকেশন করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু হয় না। তো আমরা একদম ডিরেক্ট চলে আসি অ্যাকিউট গল ব্লাডার, একটা গল ব্লাডার স্টোন। তখন এখানে স্টোন তৈরি হয়। গল ব্লাডার স্টোন কত রকম? গল ব্লাডার স্টোন হচ্ছে 3 রকম। একটা হলো কোলেস্টেরল, একটা হলো পিগমেন্ট স্টোন, পিগমেন্টের ভিতরে আছে ব্রাউন আর হচ্ছে ব্ল্যাক পিগমেন্ট। কোলেস্টেরল আর হচ্ছে পিগমেন্ট স্টোন। বাংলাদেশে পিগমেন্ট স্টোনটা বেশি, 80% পিগমেন্ট স্টোনই হয়। পিগমেন্ট স্টোন বলতে বাইলের ভিতরে আপনার বাইল তৈরি হয় হচ্ছে কোলেস্টেরল থেকে। কোলেস্টেরল আছে, বাইল সল্ট আছে, বাইল পিগমেন্ট আছে। সো ধরেন বাইল পিগমেন্টটা কী হয়, বাইল পিগমেন্ট স্টোন কি আর কোলেস্টেরল স্টোন কি? কোলেস্টেরল হচ্ছে আপনার ধরেন শরীরে প্রচুর পরিমাণ কোলেস্টেরল বেড়ে গেছে, তো এই কোলেস্টেরল যখন বাইলে আসে তখন বাইলে এটা মানে বাইলের ভিতরে এটা স্যাচুরেটেড হতে পারে না। এটা যখন দ্রবীভূত হতে পারে না তখন এখানে জমা হয় কোলেস্ট্রলগুলো, তখন সেখানে কোলেস্ট্রল স্টোন তৈরি করে। ঠিক সেমনি বাইল পিগমেন্ট, যদি মনে করেন কারোর হেমোলাইটিক অ্যানিমিয়া আছে বা ব্লাড ভাঙতেছে, আরবিসি ভাঙতেছে, তখন কী হয়? বিলিরুবিন তৈরি হয়। বিলিরুবিন থেকে আপনার লিভারে এসে আনকনজুগেটেড থেকে কনজুগেটেড হয়, তারপরে গল ব্লাডারে আসে। তো এই বিলিরুবিনটা এত পরিমাণে ব্লাড ভাঙে, এত পরিমাণ গল ব্লাডারে আসে, এটাও তখন বিলিরুবিন আর স্যাচুরেশন হতে পারে না। এটার মতো হচ্ছে, এটা এক কাইন্ড অফ শরবত বানানোর মতো। আপনার ধরেন শরবতের ইনগ্রিডিয়েন্টে 4টা, এই 4টার মধ্যে যেটাই বেশি হবে, যদি কোলেস্ট্রল বেশি হয়ে যায় তাহলে এটা তলানিতে জমা হবে, সেটাই স্টোন তৈরি হবে। পিগমেন্ট, বিলিরুবিন বেশি হবে, বিলিরুবিন অনেক বেশি হয়ে গেলে এই বাইল জুসটা, এই জুসের ভিতরে পিগমেন্ট বেশি হয়ে যাবে। তো পিগমেন্ট যদি জুসের ভিতরে বেশি হয়ে যায় তখন এটা আলটিমেটলি স্যাচুরেটেড হবে না, এটা নিচে তলানি পড়লে তখন সেখান থেকে স্টোন হবে। আর খাদ্য খাইলে কি হয়, এখানে বাইল তো কন্ট্রাক্ট করে, কোলেসিস্টোকাইনিন এনজাইম দিয়ে কন্ট্রাক্ট হয়, হরমোন দিয়ে কন্ট্রাক্ট হলে স্টোনগুলা এসে যদি এখানে এসে ধরেন এই নেকে এসে একটা স্টোন আটকায় গেল, তখন কি হবে? ঠিক আছে, একটা স্টোন আটকায় গেল। সো ফেট অফ গল ব্লাডার স্টোন, কথা কিন্তু দুইটা, একটা হলো গল ব্লাডার স্টোন, একটা হলো কমন বাইল ডাক্ট স্টোন। আমি কিন্তু গল ব্লাডার স্টোনের কথা বলতেছি। তো ফেট অফ দ্য গল ব্লাডার স্টোন, একটা স্টোন যদি জমা হয় তাহলে কী হবে? প্রথম কথা, এখানে যদি একটা স্টোন জমা হয় তাহলে এখানে বাইলটা স্ট্যাসিস করবে, বাইলটা আর বের হইতে পারবে না। বাইলটা যদি না বের হইতে পারে তখন এই আশেপাশে এখানে যে আশেপাশে ডিওডেনাম ছিল, এখান থেকে আপনার স্ট্যাসিস হয়ে এখান থেকে ধরেন ডিওডেনাম থেকে ট্রান্সভার্স মানে কোনোভাবে এই বাইলের ইয়ার ভিতর ঢুকে যাবে। তো সেক্ষেত্রে এখানে কি ফর্মেশন হবে? এখানে ইনফেকশন হবে। সো এখানে কি হবে? ফার্স্ট অফ অল, এখানে একটা স্ট্যাসিস হইলে, ওখানে যে কোনো জায়গায় স্ট্যাসিস হলে কি হয়? ইনফেকশন হয়, সেখানে অ্যাকিউট কোলেসিস্টাইটিস হবে। এই অ্যাকিউট কোলেসিস্টাইটিসটা এরকম যদি রিপিটেড অ্যাকিউট কোলেসিস্টাইটিস হতে থাকে, বারবার এরকম হয়, তারপর এখানে যদি যে ওয়ালগুলো আছে ওয়ালগুলো ইনফ্ল্যামড হয়ে যায়, আস্তে আস্তে ওইটা ক্রনিক কোলেসিস্টাইটিসে রূপ নেয়। তারপর এখানে যদি ব্যাকটেরিয়া ইনফেকশন করে, পাস জমে, তাহলে কী হবে? ইম্পাইমা
ইম্পায়ামা ইম্পায়ামা অফ গলব্লাডার ইম্পায়ামা অফ গলব্লাডার এটা হচ্ছে আপনার অ্যাকিউট কোলোসিস্টাইটিসের একটা কনসিকুয়েন্স, যে অ্যাকিউট কোলোসিস্টাইটিস থেকে এখানে ইম্পায়ামা অফ দ্য গলব্লাডার হতেছে। তারপর হয় কি মিউকোসিল অফ দ্য গল ব্লাডার এটা হইতেছে আবার ক্রনিক কোলোসিস্টাইটিসের একটা সিকোয়েন্স। ক্রনিক কোলোসিস্টাইটিসের একটা কমপ্লিকেশন হচ্ছে মিউকোসিল অফ গলব্লাডার। এখানে প্রচুর পরিমাণ মিউকোসা, যে গলব্লাডারের যে মিউকোস আছে সেখান থেকে প্রচুর পরিমাণ মিউকাস সিক্রেশন হয়, হ্যাঁ। আর গলব্লাডারের যে ওয়াটারগুলো আছে এটা হচ্ছে ভেনের মাধ্যমে ড্রেন হয়ে যায়, তখন এখানে খালি মিউকাস থাকে, ওটা হচ্ছে মিউকোসিল অফ গলব্লাডার। তারপরে কি হতে পারে, তারপর এরকম ইম্পায়ামা হওয়ার পরে আবার পারফোরেশন হয়ে যেতে পারে। পারফোরেশন থেকে কি হতে পারে, পেরিটোনাইটিস হয়ে যায়। তারপরে অনেকদিন লং লাস্টিং ক্রনিক কোলোসিস্টাইটিস থাকতে থাকতে আলটিমেটলি কার্সিনোমা অফ দ্য গলব্লাডার হয়ে যাবে। এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে গলব্লাডারের ভিতরে। তাহলে ফেট অফ দ্য গলব্লাডার স্টোন, অর্থাৎ ফেট অফ দ্য স্টোন ইন দ্য গলব্লাডারে কী কী করতেছে। গলব্লাডারে এটা কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, ভাইবাতে এগুলো ধরে যে এটা গলব্লাডার স্টোন হলে কী কী ফেট হবে। তাহলে গলব্লাডারে কী হবে, অ্যাকিউট কোলোসিস্টাইটিস হবে, ওখানে স্ট্যাসিস হবে, ওখানে ইনফেকশন হলে অ্যাকিউট কোলোসিস্টাইটিস হবে। ধরুন ক্রনিক অ্যাকিউট থেকে ক্রনিকে যেতে পারে। তারপর ওখানে যদি ইনফেকশন হয়, পাস জমে, তাহলে সেক্ষেত্রে কী হবে, ইম্পায়ামা হবে। তারপরে ক্রনিকের একটা কনসিকুয়েন্স কি, মিউকোসিল অফ গলব্লাডার হবে, পারফোরেশন হবে, কার্সিনোমা অফ দ্য গলব্লাডার হবে। যদি এই স্টোনটা ধরেন এখানে না জমা হয়ে কমন বাইল ডাক্টে আসে, আসলে কী হবে, এই বাইলটা এখান থেকে বেরোচ্ছে কিন্তু এখান থেকে যাইতে পারতেছে না, বাইলটা আবার কী করবে, এখান থেকে উপরে চলে যাবে, উপরে যে আলটিমেটলি ব্লাডের সাথে ওই বাইলের যে কম্পোনেন্টগুলো ওখানে চলে যাবে। তো এখান থেকে কি হয়, আলটিমেটলি এখানে তো বিলিরুবিনও থাকে, তো বিলিরুবিনটা এই যে উল্টা পথে অ্যাসেন্ডিংভাবে চলে যেয়ে ব্লাডের সাথে হেপাটিক ভেইনের মাধ্যমে ব্লাডের সাথে মিশে যায়, তখন সেটা কি হয়, সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে বিলিয়ারি অবস্ট্রাকশন হচ্ছে। প্রথমে হচ্ছে কি, ইন দ্য কমন বাইল ডাক্ট, ইন দ্য সিবিডি অবস্ট্রাকশন জন্ডিস হচ্ছে, অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে। তারপরে সিবিডি কমন বাইল ডাক্টে ইনফেকশন হলে কী বলে, অ্যাকিউট কোলেনজাইটিস। তো এখানে দেখেন, যেখানে হচ্ছে ওই অ্যাম্পুলা ভাটার দিয়ে এখানে এসে যে মিল হইলো, ঠিক আছে, এখানে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিল হয়ে অ্যাম্পুলা ভাটার দিয়ে ডিওডিনামে রিলিজ করে। তো এইখানে যে প্যানক্রিয়াটিক ডাক্ট আছে, এখানে ধরেন একটা অবস্ট্রাকশন হয়েছে, তো এই অবস্ট্রাকশন হলে প্যানক্রিয়াটিক ডাক্টের যে এনজাইমগুলো আছে, এক্সোক্রাইন হরমোনগুলো আছে, এনজাইমগুলো আছে, সেগুলো তার বের হইতে পারবে না। সে যখন বের হইতে পারবে না, তখন কী হবে, এটা আলটিমেটলি ডিস্টেন্ডেড হয়ে বাস্ট হয়ে যাবে। তো এখানে কী থাকে, প্রোটিওলাইটিক এনজাইম। তো আলটিমেটলি প্রোটিওলাইটিক এনজাইম যখন বের হয়ে আসবে, তখন এই প্যানক্রিয়াসটাকে সে খেয়ে ফেলবে। তখন এখানে কী বলে, সেটাকে বলা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এটা হলো একটা ফেট। আর অনেক সময় হয় কি, এই স্টোনটা হচ্ছে আপনার পেটের ভিতরে যে ডিওডিনাম থেকে বের হয়ে একদম টার্মিনাল যে আইলিয়াম আছে, চিকন জায়গা, সেই টার্মিনাল আইলিয়ামটাকে অবস্ট্রাকশন করতে পারে। সেক্ষেত্রে হয় কি, অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এটা ভাইবার কোশ্চেন যে একটা গল স্টোনের ফেট বা কমপ্লিকেশন কী কী, এটা কিন্তু ভাইভাতে অনেক সময় ধরে, এটা বললাম। আচ্ছা, এবার আসি হচ্ছে আমি অ্যাকিউট কোলোসিস্টাইটিস আর ক্রনিক কোলোসিস্টাইটিসের মধ্যে একটু পার্থক্য আছে, সিমটমসগত পার্থক্য আছে। অ্যাকিউট কোলোসিস্টাইটিসটা কি, এটা কি, যে হঠাৎ করে একটা ধরেন স্টোন আসার পর ওটাকে এই জায়গাটা ব্লক করে দিছে, হঠাৎ করে স্টোন আসছে, এই জায়গাটা ব্লক করে দিছে, ব্লক করার কারণে এখানে হচ্ছে বিলিয়ারি স্ট্যাসিস হয়ে গেছে, বিলিয়ার জমতেছে, জমার পর এখানে হচ্ছে ইকোলাইয়ের মাধ্যমে ইনফেকশন হয়েছে, এখানে প্রচুর ইনফেকশন হয়েছে, তখন সেটাকে বলা হয় অ্যাকিউট কোলোসিস্টাইটিসে আমরা কিন্তু বিলিয়ারি কোলিক কথাটা ইউজ করি না। এটা মানে বিলিয়ারি কোলিক, যে কোলিকি পেইন হঠাৎ করে আসতেছে, তারপরে কিছুক্ষণ থাকতেছে, তারপরে আবার চলে যাচ্ছে, এটা আমরা ক্রনিক কোলোসিস্টাইটিসের ক্ষেত্রে ইউজ করি। অ্যাকিউট কোলোসিস্টাইটিসের ক্ষেত্রে মেনলি এটা তো একেবারে ইনফেকশন হইতেই থাকে, ইনফ্লামেশন হইতেই থাকে, তো এখানে আমরা সিভিয়ার একটা কনস্ট্যান্ট পেইন পাবো। তাহলে অ্যাকিউট কোলোসিস্টাইটিস পেইনটা কীরকম হবে, সিভিয়ার কনস্ট্যান্ট পেইন, নট কোলিক পেইন,
এটা একটু খেয়াল রাখবেন। কোলিক পেন কোথায় পাওয়া যায়? কোলিক পেন হচ্ছে পাওয়া যায় ক্রনিক কোলিসিস্টাইটিসে। ক্রনিক কোলিসিস্টাইটিসে যখন খাবার খাওয়া হয়, ফ্যাটি ফুড খাওয়া হয়, তার ধরুন অনেক দিন ধরে ওখানে ইনফ্লামেশন হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, তো সেক্ষেত্রে হয় কি কোলিসিস্টোকাইনটা রিলিজ করার পরে যখনই খাবার খাওয়া হয় সিসিকে তখন থেকে রিলিজ হয়, আর তখন থেকে বাইলটা কন্ট্রাক্ট করতে থাকে। ওই যতক্ষণ বাইলটা কন্ট্রাক্ট করে ততক্ষণ ব্যথাটা থাকে, আবার কন্ট্রাকশন বন্ধ হয়ে যায়, খাবারটা পাস হয়ে যায়, দেন আবার পেশেন্টের ব্যথাটা কমে যায়। তো ওই ইন্টারমিডিয়েট পেনটা হয় কিন্তু ক্রনিক কোলিসিস্টাইটিসে। অ্যাকিউটে সিভিয়ার সবসময় ইনফ্ল্যামেশন হতেই থাকে, এই জন্য এটা সিভিয়ার কনস্ট্যান্ট পেন থাকে। ঠিক আছে, কোন জায়গায় আমরা যদি পেনটা যদি সক্রেটস হিসাবে বলি, SOCRATES, এখানে পেনটার সাইট হচ্ছে রাইট আপার হাইপোকন্ড্রিয়াম। ঠিক আছে, অনসেট সাডেন। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক সিভিয়ার কনস্ট্যান্ট পেন এবং ডিফিউজ পেন, সিভিয়ার কনস্ট্যান্ট পেন। তারপরে হচ্ছে রেফার্ড কোথায় করে? রেফার্ড টু শোল্ডার, রাইট শোল্ডার বা স্ক্যাপুলা। এতে অ্যাসোসিয়েটেড উইথ ফিভার অ্যান্ড ভমিটিং। আচ্ছা, ক্রনিক কোলিসিস্টাইটিসে কিন্তু জেনারেলি ফিভার থাকে না। আমাদের সিনোপসিসের লং কেসে ফিভার লেখা আছে, ফিভারটা কিন্তু থাকে না। ক্রনিক কোলিসিস্টাইটিসে জেনারেলি ফিভারটা আমরা পাই না। ঠিক আছে, দেন হইতেছে টাইমটা একদম ঘন্টা থেকে কয়েকদিন থাকতে পারে। তারপরে হচ্ছে ইতে হচ্ছে এক্সাজারবেটেড বাই ফ্যাটি ফুড, আর এসে হচ্ছে সিভিয়ার টু মডারেট সিভিয়ারিটি মডারেট। তাহলে এটা হইতেছে আমার সিমটমস, পুরা সিমটমস, এটাই হচ্ছে আমার সিমটম। তাহলে এখানে কি সিভিয়ার কনস্ট্যান্ট পেন পাবো। ঠিক আছে, যেটা হইতেছে রেফার্ড করে হইতেছে রাইট আপার হাইপোকন্ড্রিয়ামে পাবো, সাডেন অনসেট হবে, রেফার্ড টু রাইট স্ক্যাপুলা, ফিভার অ্যান্ড ভমিটিং থাকবে অ্যাসোসিয়েটেড, কিন্তু ফিভার ক্রনিক কোলিসিস্টাইটিস সাধারণত থাকে না। তো এই ধরনের অ্যাকিউট পেশেন্ট সাধারণত একটা হচ্ছে শক পর্যায়ে চলে আসে। হ্যাঁ, তো এই জন্য আমাদের এই ক্ষেত্রে এখানে আমাদের কি মানে সাইনের ভিতরে আমরা শকের একটা পাই। ঠিক আছে, ট্যাকিকার্ডিয়া থাকে, একটু প্রেশার পড়ে যায়। তো সাইনে আমরা কি পাবো? আমরা অবশ্যই ফিভারের জন্য টেম্পারেচার ইনক্রিজ পাবো। অবশ্যই ওই এরিয়াতে টেন্ডারনেস হবে, যেহেতু ওখানে একটা ইনফেকশন চলতেছে। তারপরে যদি অবস্ট্রাকশন হয় তাহলে কমন বাইল ডাক্ট, তাহলে সেখানে একটা জন্ডিস পাওয়া যাবে। সো আমরা টেন্ডারনেস পাবো, ট্যাকিকার্ডিয়া পাবো, মার্ফিস সাইন পাবো। এখন মার্ফিস সাইনটা একটু বোঝানোর জন্য আমি একটু প্লেনটা আঁকায় দেখাই যে মার্ফিস সাইনটার প্লেনটা। আচ্ছা, মার্ফিস সাইনটা কীরকম হচ্ছে? এই যে দেখেন, এই যে এখান থেকে জিফিস্টার্নাম থেকে আম্বেলিকাসের এখানে একটা দাগ টানি, যদি এইখানে মাঝখান দিয়ে কাটি, তো এই যে এই এরিয়াটা রাইট সাইডে এইখানে হইতেছে আমি ওই এরিয়াটা, এটা হচ্ছে ট্রান্সপাইলোরিক পেইন। একটা ট্রান্সপাইলোরিক প্লেনে আমরা এখানে যদি হাত রাখি, হ্যাঁ, হাত রাখার পরে পেশেন্টের এখানে তো টেন্ডারনেস আছে, তো আমি হাত যখন দিব এই কোস্টাল মার্জিন বরাবর যখন হাত ঢুকাবো, তখন পেশেন্টের সাডেন ক্যাচিং অফ ব্রেথ হবে। মানে সে যখন নিঃশ্বাস নিতে থাকে, ইন্সপিরেশন করতে থাকে, তখন এমন ব্যথা হবে, ব্যথার জন্য তার ব্রেথ করে আটকায় যাবে, সাডেন ক্যাচিং অফ ব্রেথ। এই ক্যাচিং অফ ব্রেথটাই হচ্ছে মার্ফিস সাইন, নট পেইন। যে আমরা বলি না যে এখানে চাপ দিলে ব্যথা হবে, এটা কিন্তু সাইন না। সাইন হচ্ছে সে ব্রেথটা ক্যাচ করবে, সে নিঃশ্বাস নিচ্ছিল, ইন্সপিরেশন নেওয়ার পর যখন আমরা চাপ দিচ্ছি তখন সে ব্রেথটাকে হোল্ড করছে, করে আটকায় ফেলছে। এটাই হচ্ছে সাডেন ক্যাচিং অফ ব্রেথ, এটা হচ্ছে মার্ফিস সাইন। তো মার্ফিস সাইনটা আমরা পজিটিভ পাই অ্যাকিউট কোলিসিস্টাইটিসে, বাট ক্রনিকে আমরা এটা নেগেটিভ পাই, নেগেটিভ। তাহলে ক্রনিকে ফিভার থাকে না, মার্ফিস সাইন থাকে না, কিন্তু অ্যাকিউটে থাকে। আচ্ছা, এবার আসলে ইনভেস্টিগেশনে। অ্যাকিউটের ক্ষেত্রে আমরা একটা ইনভেস্টিগেশন করি, বা ক্রনিকের ক্ষেত্রে সেম ইনভেস্টিগেশন, ইউএসজি করি। ইউএসজিতে আমরা কী দেখি?
ইউএসজিতে আমরা লিখতে হয় ইউএসজি অফ হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াস সিস্টেম। ঠিক আছে, এই জায়গাটা আমরা স্পেশাল অ্যাটেনশন দিতে হয়। কী পাই আমরা ওখানে দেখতে পাই প্রেজেন্স অফ স্টোন আছে কিনা। স্টোন থাকলে কি পাবো আমরা? অ্যাকিউস্টিক শ্যাডো পাবো। যে কোনো একটা সলিড জিনিসের প্রতি যখন ইয়াটা যাবে তখন তার পিছনে একটা অ্যাকুস্টিক শ্যাডো পাওয়া যায়, পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো পাওয়া যেতে পারে। 2 নাম্বার হচ্ছে গল ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে যাবে এবং ওয়ালটা থিকেন্ড হয়ে যাবে, কারণ বাইল জমতে ডিস্টেন্ডেড গল ব্লাডার জিবি অ্যান্ড হচ্ছে থিকেন্ড ওয়াল, এটা ইউএসজিতে পাবো। এছাড়া আমরা এমনি বাদ বাকি ইউএসজিতে দিয়েই হয়। আর এমনি যদি সিবিসি করি আমরা, সিবিসিতে আমরা এখানে ডাব্লিউবিসি অনেক হাই পাবো, যেহেতু ইনফেকশন রানিং। ডাব্লিউবিসি হাই পাইতে পারি অথবা কমও পাইতে পারি, 14,000-এর বেশিও পাইতে পারি অথবা 14,000-এর 4,000-এর কমও পাইতে পারি। ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে কখন পেশেন্টটা আসতেছে আর কি। তারপরে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে এরকম সেমই হয়, সিবিসিটা অনেক বেশিও থাকতে পারে আবার কমও থাকতে পারে। ঠিক আছে, সিবিসিটা দেখি, ইএসআর সাথে ইএসআরও দেখি, ইএসআরও রেজ থাকে, সাথে হচ্ছে প্লেন এক্সরে দরকার নেই এসব করা। তারপর আমরা চলে যাই হচ্ছে একদম ডিরেক্ট ট্রিটমেন্টে। তো অ্যাকিউট কোলেসিস্টাইটিসে আমরা সার্জারিটা পরে করে, আগে আমাদের ইনফেকশনটা করা লাগে। সো পেশেন্ট যখন আসে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমার করতে হয়, তো কনজারভেটিভ ট্রিটমেন্টটা আমরা ম্যানেজমেন্ট করি। পেশেন্ট তো প্রচুর একটা পেইন নিয়ে আসে, তো পেশেন্টটাকে হসপিটালে ঢুকায় আগে ম্যানেজ করতে হবে। তো পেশেন্টটাকে আমরা হসপিটালে ঢুকায় প্রথমে হসপিটালাইজেশন করি, তারপরে পেশেন্টকে কী করে দিই? এনপিও করে দিই এবং হইতেছে আইভি ফ্লুইড দেওয়া শুরু করি। ব্যথার জন্য আমরা কী দিই? আইভি অ্যানালজেসিক ট্রামাডল দিয়ে ইউজ করি। আর অ্যানালজেসিক ইউজ করলে বমির একটা ইঞ্জেকশন দেওয়া লাগে, আইভি এমিস্ট্যাট দিয়ে দিই। আর একটা অ্যান্টিবায়োটিক দিই, আইভি অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক একটা ফিক্সড ডোজ আছে, যে কোনো অপারেশনের আগে আমরা যে কোনো অপারেশন, বিশেষ করে অপারেশনের আগে আমরা এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক একটা ডোজ দিই। সেটা হচ্ছে 1 গ্রাম থার্ড জেনারেশন একটা অ্যান্টিবায়োটিক, সেফালোস্পোরিন বা থার্ড জেনারেশন একটা অ্যান্টিবায়োটিক, সাথে দিয়ে হচ্ছে 500 mg হচ্ছে মেট্রোনিরাজল। এটা হইতেছে যে কোনো অপারেশনের আগে আমরা যে অ্যান্টিবায়োটিক ডোজটা দিই, 3টা ডোজ, একটা হলো অপারেশনের আগে, তারপর 2টা হচ্ছে অপারেশনের পরে। এই ডোজটাতে আমরা সাধারণত একটা 1 গ্রামের মেট্রোনিরাজল আর একটা হইতেছে 500 মিলিগ্রামের মেট্রোনিরাজল, 1 গ্রামের হইতেছে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ইউজ করি। আচ্ছা, পেশেন্টকে এই ধরনের ম্যানেজমেন্ট করে আমরা টেম্পারেচার, পালস রেট এগুলো চেক করলাম। ঠিক আছে, আর তাকে সবসময় মনিটরিংয়ে রাখলাম যে যাতে পারফোরেশন না হয়ে যায় বা অন্য ধরনের কোনো সাইন সিমটম না আসে। এরপরে সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা কবে করি? অ্যাকিউট ইনফ্ল্যামেশন, অ্যাকিউট কোলেসিস্টাইটিসের পরে আমরা মিনিমাম 3 থেকে 6 সপ্তাহ ওয়েট করি। দেন হচ্ছে আমরা ইন্টারভাল, এই যে এরপরে যে কোলেসিস্টেক্টমিটা করি সেটা হচ্ছে ইন্টারভাল কোলেসিস্টেক্টমি। কোলেসিস্টেক্টমি করার অনেকগুলো মেথড, 2টা মেথডই আছে, একটা হলো ওপেন অ্যান্ড ল্যাপারোস্কোপি। আচ্ছা, এবার আমি হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিসের কিছু কথা বলে দিই, তারপরে আমি হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি নিয়ে কথা বলবো। ক্রনিক কোলেসিস্টাইটিসে আমরা ব্যথাটা পাবো কীরকম? কোলিকি পেইন। এটা হচ্ছে biliary কোলিকি পেইন, biliary কোলিক, অর্থাৎ আসবে, কিছুক্ষণ থাকবে, দেন আবার চলে যাবে একাই। এটা হচ্ছে biliary কোলিক পেইন। দেন হচ্ছে কোলিকি পেইন থাকবে কোন জায়গায় থাকবে? ওই একই এরিয়াতে, রাইট আপার হাইড্রোকন্ড্রিয়ামে থাকবে। দেন হচ্ছে অ্যাগ্রিভেটেড হবে ফ্যাটি মিল খাইলে, ফ্যাটি মিলে অ্যাগ্রিভেটেড হবে। ভমিটিং সাথে থাকবে, নশা, ভমিটিং। এটা হচ্ছে সিমটমস। সাইনের ভিতরে আমরা ফিভারটা আমরা এখানে লিখি না, ফিভারটা আমি মনে করি যে ক্রনিক কোলেসিস্টাইটিসে ফিভারটা আসলে ইম্পর্টেন্ট না। মারফিস সাইনও এখানে নেগেটিভ থাকে। ক্রনিক কোলেসিস্টাইটিসে মারফিস সাইন নেগেটিভ থাকে, অ্যাকিউট কোলেসিস্টাইটিসে মারফিস সাইন পজিটিভ থাকে। সো টেম্পারেচার এখানে রেঞ্জ অতটা হয় না।
তারপর ট্যাকিকার্ডিয়া থাকতে পারে। আচ্ছা, এবার ট্রিটমেন্ট কি, এখানে আমরা ইনভেস্টিগেশন কি করি, ওইটাই ইউএসজি অফ হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন, স্পেশাল অ্যাটেনশন টু এইচপিভি, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াস সিস্টেম, ওটা ইনভেস্টিগেশন সেম। সাথে হচ্ছে এখানে স্টোন থাকলে অবশ্যই পোস্ট ডায়াগনস্টিক শ্যাডোং থাকবে। তারপরে গল ব্লাডারটা এখানে কি হয়, ওখানে ছিল কি ডিস্টেনশন ছিল গল ব্লাডারের, এখানে সাধারণত কনস্ট্রিক্টেড হয়ে যায়, ডিস্টেনশন থাকে না, কনস্ট্রিক্টেড থাকে, ওয়ালটা ঠিক থাকে। আর হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট করি আমরা, ডাব্লিউবিসি কাউন্টে আমরা সাধারণত যদি অ্যাকিউট অন কোলিসিস্টাইটিস আর নিউট্রোফিলিক পাবো, এমনি লিম্ফোসাইটিক পাই আমরা, ইনক্রিজ লিম্ফোসাইটোসিস। আর হচ্ছে সিটি স্ক্যান আমরা কেউ করি না, আমাদের ডিরেক্ট ট্রিটমেন্ট সেটা হচ্ছে কি ট্রিটমেন্ট অপশন। আর হচ্ছে যেহেতু আমরা ট্রিটমেন্ট ডিরেক্টলি চলে যাই, তো আমাদের জিএ ফিটনেসের জন্য যেসব ইনভেস্টিগেশন করা লাগে, জেনারেল ফিটনেসের জন্য যেসব ট্রিটমেন্ট করা লাগে, যেমন হচ্ছে সিবিসি, তারপরে হচ্ছে সেরাম ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইলেকট্রোলাইট, তারপরে হচ্ছে ইসিজি, এক্স রে, যেটা হচ্ছে আমাদের জিএ ফিটনেসের আগে যে 5-6টা এক্স রে, তারপরে হচ্ছে আরবিএস অ্যান্ড হচ্ছে এইচবিএনসি, এই যে অপারেশনের আগে যেসব ইয়াগুলো করা লাগে সেগুলো আমরা করার পরে আমরা একদম ডিরেক্ট ট্রিটমেন্ট হচ্ছে আমাদের কোলেসিস্টেক্টমি, ইলেকটিভ কোলেসিস্টেক্টমি আমরা কি করি, ওপেন অথবা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এখন আমাদের ভাইবা, এটা হচ্ছে রিটেন বা লং কেসের জন্য এইটুকুই যথেষ্ট। এবার আসি আমরা ভাইভাতে আমাদের ল্যাপকোল নিয়ে আমরা কিছু কথা বলি। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। আচ্ছা, এই যে ল্যাপারোস্কোপিতে আমরা 4টা পোর দিই, হ্যাঁ, এই যে একটা হলো আম্বেলিকাল পোর আমরা দিই হচ্ছে 10 মিলিমিটার, আর এখানে হইতেছে জিফয়েড প্রসেস বা হইতেছে এখানে একটা পোর দিই, ইপিগ্যাস্ট্রিয়াম পোর যেটাকে বলে, সেটা হচ্ছে 10 মিলিমিটার। আম্বেলিকাস পোরের কাজকে এখান দিয়ে আমরা ক্যামেরা, ঠিক আছে। জিফয়েড প্রসেস এখানে কাজ কি, এটা হইতেছে আমাদের মেন ওয়ার্কিং পোর্ট, ঠিক আছে। এখানে আমরা হইতেছে এটা হচ্ছে মেন ওয়ার্কিং পোর্ট, এখান দিয়ে আমরা ইন্টার করি এবং এখান দিয়ে ক্লিপিং করা, ওই যে আমার হচ্ছে যে সিস্টিক আর্টারি, সিস্টিক ডাক্ট, ওই ক্যারোট ট্রায়াঙ্গেলটা দেখাবো, তো ওখান থেকে ক্লিপিং করার পর ওই ডাইসেকশন করে এখান থেকেই আমরা এই ইপিগ্যাস্ট্রিয়াম পোর দিয়ে আমরা হচ্ছে বের করে আনি, রিমুভাল করি। তাহলে ডাইসেকশন, ক্লিপিং অ্যান্ড রিমুভালের কাজ হচ্ছে এইটা। আর এইখানে হচ্ছে একটা মিড ক্লাভিকুলার লাইন বরাবর একটা আছে, এটা একটা আছে, আর এখানে হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন বরাবর একটা আছে। এই দুটা হচ্ছে এই দুটার মধ্যে এই যে এইটার যেটা রাইট অ্যাক্সিলারি লাইন বা মিড অ্যাক্সিলারি লাইন, অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি, এর কাজ হচ্ছে ফান্ডাসটাকে হোল্ড করে রাখা, এর ভিতর দিয়ে যে ওখানে হোল্ড করে। আর হইতেছে এইটা হইতেছে ইনফান্ডিবুলামটাকে গ্র্যাপস করে এরা হচ্ছে আলটিমেটলি ধরে রাখে। আর এদিক দিয়ে আমরা ক্লিপিং করে ডাইসেকশন করে রিমুভাল করি হচ্ছে আমার হচ্ছে ইপিগ্যাস্ট্রিয়াম দিয়ে, আম্বেলিকাস দিয়ে আমরা ক্যামেরা ঢুকাই। এরপর একটা কোশ্চেন আছে যে আমরা অ্যাবল্যাপকল করার জন্য তো আমরা হচ্ছে অ্যাবডোমেনটাকে ইনফ্লেশন করি বা কার্বন ডাইঅক্সাইড ঢুকাই, ইনফ্লেশন করি বাই কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কোনটার ভিতর দিয়ে ঢুকাই, আম্বেলিকাল পোর্টের ভিতর দিয়ে। আচ্ছা, এরপরে কোশ্চেন করে যে কার্বন ডাইঅক্সাইড কেন, ওয়াই কার্বন ডাইঅক্সাইড কেন, কারণ এটা হচ্ছে সস্তা, চিপ, তারপরে এটা হচ্ছে নিজে বার্ন হতে পারে না, ক্যান নট বার্ন ইটসেলফ, অর হইতেছে ক্যান নট ইনডিউস বার্নিং প্রসেস, তো ক্যান নট বার্ন এনিথিং। আর এটা হইতেছে কোনো কার্ডিও রেসপিরেটরি কম্প্রেশন করে না, অর্থাৎ এটা ব্লাডের সাথে স্যাচুরেটেড হয়ে এটা লাংসে যেয়ে বের হয়ে যায়, আলটিমেটলি কার্ডিও রেসপিরেটরি কোনো কম্প্রেশন করে না, কোনো প্রবলেম করে না। তাহলে 4টা পোরের কাজ কি, আম্বেলিকাল পোর্টটা দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে ইনফ্লেশন করি, 2 নাম্বার কাজ হলো আমরা ক্যামেরা করি।
ক্যামেরা ঢুকাই। তারপরে হচ্ছে ইপিগ্যাস্ট্রিয়াম পোর্ট, যেটা জিফয়েড প্রসেসের নিচেই থাকে, সেটা হচ্ছে আমাদের মেন ওয়ার্কিং পোর্ট। মেন ওয়ার্কিং পোর্ট কোনটা? ইপিগ্যাস্ট্রিয়ামটা। মেন ওয়ার্কিং পোর্ট কোনটা? ইপিগ্যাস্ট্রিয়ামটা। এটার কাজ কি? আমরা যে ক্যারোট ট্রায়াঙ্গলটাকে দেখি, ক্যারোট ট্রায়াঙ্গল, এই যে ক্যারোট ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা। আপার আপার সারফেসে থাকবে হচ্ছে লিভারের ইনফিরিয়র বর্ডার, দেন হইতেছে মিডিয়ান, এটা তো মিডিয়ান। মিডিয়ান এখানে থাকবে হইতেছে কমন বাইল ডাক্ট, অ্যান্ড হইতেছে নিচে ইনফিরিয়রে হচ্ছে ইনফিরিয়রলি বা ল্যাটারালি থাকতেছে হচ্ছে আমার সিস্টিক ডাক্ট। ঠিক আছে, সিস্টিক ডাক্ট। তো আমার এটা ক্যারেক্টার অ্যাঙ্গেল, এখান দিয়ে আমরা পোর্টটা, এই মেন পোর্টটা এখানে ঢুকায় আমরা এই যে এখানে যে আমার সিস্টিক আর্টারি আছে, এই যে সিস্টিক আর্টারিটা আছে, এই সিস্টিক আর্টারিটাকে আমাদেরকে ক্লিপিং করতে হয় বা ডাইসেকশন করতে হয়। এটাকে আমার ক্লিপিং করতে হয়, তারপর আমার এখান দিয়ে ঢুকে আমাদের মেন কাজটা করতে হয়। সো ক্যারোট ট্রায়াঙ্গলের বর্ডারটা কি? উপরে থাকবে হইতেছে ইনফিরিয়র বর্ডার দ্য লিভার, মিডিয়ালি থাকতেছে হচ্ছে কমন বাই হেপাটিক ডাক্ট, আর নিচে ইনফিরিয়রলি আর ল্যাটারালি থাকতেছে হচ্ছে সিস্টিক ডাক্ট। এটা ক্যারোট ট্রায়াঙ্গলটা জিজ্ঞেস করে। আচ্ছা, পেশেন্টের পজিশন কি থাকবে অপারেশনের সময়? রিভার্স ট্রেনডেলেনবার্গস পজিশন, রিভার্স ট্রেনডেলেনবার্গস পজিশন, এটা একটু জেনে রাখা ভালো। তারপরে হচ্ছে আমরা এখানে যে লাইগেশন করি বা এই সিস্টিক ডাক্ট বা এই সিস্টিক ডাক্টটা লাইগেশন করি বা ক্লিপিং করে রাখি, এই ক্লিপিং করে আমরা কী দিয়ে? টাইটেনিয়াম ক্লিপ দিয়ে। তাহলে এখান দিয়ে আমরা কেটে এটা লাইগেশন করি, তাহলে ক্লিপিং করি কি? সিস্টিক ডাক্ট অ্যান্ড সিস্টিক আর্টারি। কখনো কমন বাইল ডাক্ট বলবেন না, সিস্টিক ডাক্ট আর আর্টারি। তাহলে এইটা হচ্ছে তাহলে ল্যাব কোলটা আমি আরেকবার রিভাইজ বলি। এখানে ল্যাব কোলে আমরা 4টা পোর্ট ঢুকাই। ঠিক আছে, 4টা পোর্ট আমরা কোথায় কোথায় দিচ্ছি? একটা হলো ইপিগ্যাস্ট্রিয়ামে, এটা হচ্ছে মেন ওয়ার্কিং পোর্ট। এখানে আমরা ঢুকি, এই যে ক্লিপিংটা করি, এই যে ডাইসেকশনটা করি এবং রিমুভাল করি, এই 3টা কাজই করি হচ্ছে আমরা মেইন পোর্ট দিয়ে। তারপরে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে ইনফ্লেশন করি, প্রথমেই এইটা করি নিউমোপ্যারিটোনিয়াম করি, ইনফ্লেশন করি, এটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে করি। কোন পোর্ট দিয়ে করি? আম্বিলিকাল পোর্ট দিয়ে করি। আম্বিলিকাল পোর্ট দিয়ে আর পরে কী করি? ক্যামেরা ঢুকাই। তারপরে এখান দিয়ে আমরা এই রাইট আপার কোয়াড্রান্ট, এখানে যে রাইট মিড ক্লাভিকুলার লাইনে যে পোর্টটা ঢুকাই, এই পোর্টের ভিতরে আমরা আলটিমেটলি এখান দিয়ে আমরা ফান্ডাসটা ধরে রাখি, আর এখান দিয়ে হচ্ছে আমরা ইনফান্ডিবুলামটাকে ধরে রাখি, গ্র্যাপস করে রাখি। তাহলে মেন ওয়ার্কিং পোর্ট কোনটা? ইপিগ্যাস্ট্রিয়ামটা। কার্বন ডাইঅক্সাইড কেন দিই? কারণ ইট চিপ, ইট ক্যান নট বার্ন ইটসেলফ অর ইট ক্যান নট বার্ন ইনডিউসিং। তারপরে হচ্ছে কার্ডিও রেসপিরেটরি কম্প্রেশন করতে পারে না। তারপর কোন পজিশনে করে? রিভার্স ট্রেনডেলেনবার্গস পজিশনে। আমরা কী কিপিং করি? এখানে লাইগেশন করি, কোন সিস্টিক ডাক্ট করি আর হচ্ছে সিস্টিক আর্টারি করি। এইটুকু হইতেছে আমাদের ভাইবার জন্য লাগে।